সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মানে ব্যাংক সমন্বয় বিবরণীর যে জাবেদাগুলো আছে, আমরা জাবেদাগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো আজকে শুরু করা যাক যে ব্যাংক সমন্বয় বিবরণীতে কত রকমের জাবেদা আছে। সকল জাবেদা আমরা একটা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমি প্রথমে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা, এখানে 5টি জাবেদা আমি লিখে রেখেছি সুবিধার্থে। 5টা জাবেদা নিয়ে আমরা কথা বলবো, এরপরে আর যে জাবেদাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই লেখা আছে একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 10,000 টাকা। একটু জিনিস খেয়াল করো, ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা করতে হলে আমাদের কিছু টেকনিক আগে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা জাবেদায় ইচ এন্ড এভরি জার্নালে তোমাকে অবশ্যই ব্যাংক হিসাবটি লিখতে হবে। মানে কোনো একটা জাবেদা পড়ে তোমার যদি মনে হয় যে ব্যাংক জমা বাড়াতে হবে, তাহলে আমি ব্যাংক হিসাব ডেবিট করব। আর যদি মনে হয় যে না স্যার ব্যাংক জমা কমাতে হবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করব। একটা দিয়ে মাথায় রাখতে হবে, জাবেদাগুলো আমরা আমানতকারীর হিসাবের বইতে করি, তাহলে প্রত্যেকটা জাবেদায় আমাদের ব্যাংকের সাথে একটা সম্পৃক্ততা আছে। ব্যাংক বাড়বে অথবা ব্যাংক জমা কমাতে হবে। তাহলে ব্যাংক জমা যদি বাড়াতে হয়, তাহলে আমরা ব্যাংক হিসাবকে কি করব? ডেবিট করব। আর যদি ব্যাংক হিসাব কমাতে হয়, ব্যাংক জমা কমাতে হয়, তাহলে ব্যাংক হিসাব কি করব? ক্রেডিট করব। তাহলে প্রথমে আসো, একজন দেনাদার সরাসরি আমার ব্যাংকে জমা দিয়েছে। তাহলে একজন দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয়, তাহলে আমার ব্যাংক জমা কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা 1 নম্বরের যে জাবেদা সেটা করতে হবে ব্যাংক হিসাব ডেবিট। যেহেতু আমার ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট। এবং কে জমা দিয়েছে? দেনাদার জমা দিয়েছে, তাহলে দেনাদার হিসাব কি হবে? ক্রেডিট হবে। দেনাদার হিসাব ক্রেডিট। এ হচ্ছে আমাদের 1 নম্বর। 2-এ আসি আমরা। তাহলে খেয়াল করো, 1 নম্বর হচ্ছে আমরা একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক জমা বৃদ্ধি পাবে, ব্যাংক হিসাব ডেবিট। আর দেনাদার হিসাব কি হবে? ক্রেডিট, কারণ দেনাদার নামের সম্পত্তিটা হ্রাস পাবে। এরপরে আছো একজন ব্যাংক দেনাদার হতে আদায় করেছে। ব্যাংক যদি কোনো দেনাদার হতে আদায় করে, এখানে আমরা অনেক কিছু লিখতে পারতাম। ব্যাংক দেনাদার হতে আদায় করেছে, আমি আগে এটা একটু সলভ করে দেখাই যে ব্যাংক যদি দেনাদার থেকে আদায় করে, তাহলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? তাহলে হবে ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পাবে। আর কার থেকে আদায় করেছে? দেনাদার থেকে আদায় করেছে, তাহলে দেনাদার হিসাব কি হবে? দেনাদার হিসাব ক্রেডিট হবে, কারণ দেনাদার থেকে ব্যাংক আদায় করেছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব কি? ক্রেডিট। এখন আসো, এই জাবেদাটা মানে দ্বিতীয় জাবেদা যেটি, যে ব্যাংক দেনাদার হতে আদায় করেছে, এমনও হইতে পারতো ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে। তাহলে এখানে আমরা লিখতাম ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব কি? ক্রেডিট। হতে পারতো ব্যাংক প্রাপ্য বিলে টাকা আদায় করেছে, তাহলে আমরা লিখতাম ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব কি? ক্রেডিট। মনে রাখবা, যাই আদায় করুক না কেন, যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট লিখবো। আর বিনিয়োগের সুদ আদায় করলে বিনিয়োগের সুদ ক্রেডিট লিখবো। হ্যাঁ, এই যে তাহলে দুটা হলো। এবার আসো আমরা 3 নম্বরে যাব। তাহলে 3 নম্বরে আসো। 3-এ কি বলা হয়েছে? 3-এ বলা হয়েছে যে ব্যাংক জমাকৃত চেক, মানে জমাকৃত একটি চেক ব্যাংক প্রত্যাখ্যান করেছে। আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম, কিন্তু দেনাদার হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক চেকটা কি করেছে? প্রত্যাখ্যান করে দিয়েছে। তাহলে ব্যাংক যদি প্রত্যাখ্যান করে, তাহলে আমাকে এখন ব্যাংক জমা কি করতে হবে? কমাতে হবে। আর দেনাদার থেকে আমি আবার টাকা পাবো, তাহলে দেনাদার হিসাব কি করতে হবে? বাড়াতে হবে। এর মানে আমরা 3 নম্বরে লিখবো দেনাদার হিসাব ডেবিট, কারণ দেনাদারের পরিমাণ বাড়াতে হবে। দেনাদার হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব কি লিখবো? ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে কি? ক্রেডিট। এটা হচ্ছে ব্যাংক জমাকৃত চেকটা কি করেছে? প্রত্যাখ্যান করেছে, তার জাবেদা। তাহলে 4 নম্বরে আসি। দেখো 4 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জাবেদা। সরি, আমি 3 নম্বরটা এখানে 4 নম্বর করে ফেলেছি, এটা হচ্ছে 4 নম্বর। 3 নম্বর হচ্ছে ব্যাংক পাওনাদারকে পরিশোধ করেছে। একটু খেয়াল করি, ব্যাংক পাওনাদারকে পরিশোধ করে দিয়েছে। তাহলে এখানে আমরা 3 নম্বরটা, 4 নম্বরটা আমি আগে করে ফেলেছি। তাহলে 3 নম্বর হচ্ছে ব্যাংক পাওনাদারকে পরিশোধ করেছে। একটা জিনিস খেয়াল করো, ব্যাংক যদি পাওনাদারকে পরিশোধ করে, তাহলে আমার ব্যাংক জমা কি বাড়বে না কমবে? যেহেতু ব্যাংক পরিশোধ করেছে, তাহলে ব্যাংক জমা অবশ্যই কি হবে? কমবে। ঠিক আছে। তাহলে ব্যাংক যদি কমে, তাহলে আমরা পাওনাদারকে পরিশোধ করেছে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট। খেয়াল করো, পাওনাদার হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। কারণ পাওনাদারকে ব্যাংক পরিশোধ করেছে, দায় হ্রাস পেয়েছে। আর আমরা জানি দায় হ্রাস পাইলে ডেবিট হয়, সেই জন্য পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে। এবার আসো 5 নম্বরে যায়। 5 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে অথবা ব্যাংক চার্জ করেছে, দুইটা। তাহলে এখানে দুইটা আছে, একটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে আমাকে, আর একটা হচ্ছে ব্যাংক চার্জ করেছে আমাকে। এখন তুমি বলতে হবে স্যার, যদি ব্যাংক আমাকে সুদ মঞ্জুর করে, তাহলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? খেয়াল করো, ব্যাংক আমাকে সুদ মঞ্জুর করেছে, তাহলে আমার ব্যাংক জমা কি বাড়বে না কমবে? স্যার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বাড়বে। ঠিক আছে।
তাহলে ব্যাংক যদি বৃদ্ধি পায়, একটু খেয়াল করো, ব্যাংক হিসাব ডেবিট, কারণ আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট হবে। এবং হ্যাঁ, ব্যাংক সুদ হিসাব, কারণ ব্যাংক সুদ হচ্ছে আমার জন্য আয়, ব্যাংক সুদ হিসাব কি হবে? ক্রেডিট হবে। ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ হিসাব কি? ক্রেডিট হবে। আর যদি ব্যাংক চার্জ করে, খেয়াল করো, ব্যাংক যদি চার্জ করে তাহলে আমার ব্যাংক জমা কি পায়? হ্রাস পায়। তাহলে আমি যদি ব্যাংক চার্জ করে, তাহলে ব্যাংক জমা যেহেতু হ্রাস পায়, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে আমাকে, ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। এবং হ্যাঁ, ব্যাংক চার্জ হিসাব কি হবে? ডেবিট হবে। ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। কেন? ব্যাংক চার্জ করেছে, আমার ব্যাংক জমা হ্রাস পেয়েছে। এরকম আরেকটা জাবেদা আছে, একটু খেয়াল করো, আমি একটু প্রশ্ন লিখি। হ্যাঁ, যে আরেকটা জাবেদা এখানে আছে, 6 নাম্বার একটু দিয়ে প্রশ্নটা লিখি, যে ব্যাংক জমাতিরিক্তের সুদ, খেয়াল করো, জমাতিরিক্তের ব্যাংক জমাতিরিক্তের সুদ 2000 টাকা। এই যে ব্যাংক জমাতিরিক্তের সুদ, এই জাবেদাটা কিরকম করে হবে? একটু খেয়াল করো, বলো তো, ব্যাংক জমাতিরিক্তের সুদ যদি হয় তাহলে আমার কি ব্যাংক জমা বাড়বে না ব্যাংক জমা কমবে? এটা তোমাকে আগে জানতে হবে। তাহলে খেয়াল করো, ব্যাংক জমাতিরিক্তের সুদ মানে ব্যাংক থেকে আমি জমাতিরিক্ত উত্তোলন করেছি, তার জন্য আমাকে সুদ দিতে হবে, তাহলে এটা হচ্ছে আমার জন্য ব্যয়। তাহলে যেহেতু আমার জন্য ব্যয়, তাহলে আমার এখানে ব্যাংক জমা কমাতে হবে। তাহলে খেয়াল করো, এখানে আমরা লিখবো ব্যাংক জমাতিরিক্তের সুদ ডেবিট। আমি 6 নাম্বারটা ক্লিয়ার করি। 6 নাম্বারে লেখা আছে ব্যাংক জমাতিরিক্তের সুদ ডেবিট এবং ব্যাংক হিসাব কি? ক্রেডিট। একটা জিনিস খেয়াল করো, তোমাকে আমি বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, ব্যাংক সমন্বয় বিবরণী যদি জাবেদা পারতে হয় বা আমি সব জাবেদা ব্যাংক সমন্বয়ে পারি, তাহলে প্রথম যে কথাটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জাবেদার সাথে তোমাকে ব্যাংক হিসাবটা লিখতে হবে। মানে প্রত্যেকটা লেনদেনের ফলে এখানে ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে অথবা ব্যাংক হিসাব কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রত্যেকটা জাবেদা আমরা ব্যাংক হিসাব লিখছি। আমি আরো কিছু জাবেদা দেখাচ্ছি তোমাদেরকে, যেমন 7 নম্বরে দেখো, জমাকৃত চেক নগদান বইতে লিখা হয়নি। তাহলে জমাকৃত চেক নগদান বইতে লিখা হয়নি, এই জাবেদাটা কেমন হবে? যে আমরা জমা দিয়েছি কিন্তু নগদান বইতে লিখি নাই। তাহলে খেয়াল করো, আমরা যদি জমাকৃত চেক নগদান বইতে না লিখি, তাহলে আমাদের জাবেদাটা হবে, খেয়াল করো, যেহেতু আমরা জমা দিয়ে দিয়েছি, আমার ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, কারণ ব্যাংক জমা বৃদ্ধি পাবে, ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু জমাকৃত চেক, একটা জিনিস মাথায় রাখবা, যত জায়গায় জমাকৃত চেক দেখবা, জমাকৃত চেকের সাথে হচ্ছে দেনাদারের সম্পর্ক, কারণ আমরা দেনাদার থেকে চেকটা পেয়ে ব্যাংকে জমা দিই। তাহলে এই দেনাদার হিসাব কি হবে? দেনাদার হিসাব ক্রেডিট হবে। জমাকৃত চেক যদি এই, আর ইস্যুকৃত চেক যেখানে যেখানে দেখবা যে আমরা কাকে কাকে চেক ইস্যু করি, আমরা মনে রাখবো আমরা পাওনাদারকে চেক ইস্যু করি, তাহলে ইস্যুকৃত চেক হচ্ছে পাওনাদারের সাথে সম্পর্ক। ঠিক আছে? ওকে। আরেকটা জাবেদা প্রায় আসে, দেখো, এই যে 10,000 টাকার প্রাপ্য বিল, 10,000 টাকার প্রাপ্য বিল, হ্যাঁ, 9,800 টাকায় ভাঙানো হয়েছে অথবা বাট্টা করা হয়েছে, ভাঙানো হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্যে লেখা হয়েছে। পূর্ণ মূল্য মানে পুরা মূল্যে, হ্যাঁ, পূর্ণ মূল্যে লেখা হয়েছে। একটু খেয়াল করো, আমরা ব্যাংকে জমা দিয়েছি 10,000 টাকা, কিন্তু আমাদের ব্যাংকে জমা হয়েছে 9,800 টাকা, কিন্তু নগদান বইতে আমরা পুরোটা লিখে দিয়েছি। তাহলে এখন নগদান বইতে 200 টাকা আমাকে কি করতে হবে? কমাতে হবে, কারণ আমার ব্যাংকে বৃদ্ধি পেয়েছে 9,800 টাকা, কিন্তু আমি নগদান বইতে লিখছি 10,000 টাকা, তাহলে 200 টাকা বেশি লিখেছি, তাহলে 200 টাকা এখন ব্যাংক জমা কি করতে হবে? কমাতে হবে। তাহলে জাবেদাটা কিরকম হয় স্যার? তাহলে এখানে যদি আমি 8 নাম্বারের জাবেদা বলি, তাহলে হচ্ছে স্যার ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক জমা কমাইতে হবে। আপনি বলছেন ব্যাংক জমা কি করতে হবে? কমাতে হবে। কত টাকা? টাকাটা ইম্পর্টেন্ট এখানে, 200 টাকা। তাহলে ব্যাংক জমা 200 টাকা কমাতে হবে। এবং কেন 200 টাকা কাটছে বলুন তো? কারণ এটা হচ্ছে ব্যাংক চার্জ। এই যে ব্যাংক চার্জ কাটছে আমার থেকে, যে প্রাপ্য বিল বাট্টা করার জন্য ব্যাংক চার্জ কেটেছে, তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট 200 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 200 টাকা। এটা হচ্ছে আমাদের অনেকগুলা অঙ্ক। একটু খেয়াল করো, জাবেদার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি। প্রথম ইম্পর্টেন্ট কথা বলেছি আমরা প্রত্যেকটা লেনদেনের সাথে অবশ্যই ব্যাংক হিসাব লিখতে হবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট কথাটা খেয়াল, এই যে আমরা যে জাবেদাগুলো করছি, যে ভুলগুলো জাবেদা করি আমরা, এই যে ভুল আসলে দুই জায়গায় সংঘটিত হতে পারে। একটা হচ্ছে নগদান বইতে ভুল হইতে পারে, যেটাকে আমি আমার ভাষায় বলি যে আমার ভুল হয়েছে। আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণীতে ভুল হয়েছে, সেটাকে আমরা বলি যে ব্যাংকের ভুল হয়েছে। মনে রাখবা, ব্যাংকের যে ভুলগুলো হয়, যে ভুলগুলো ব্যাংক বিবরণীতে সংগঠিত হয়, তাদের জাবেদা দেয়া হয় না। যেহেতু আমরা আমানতকারীর বইতে জাবেদা করি, সেজন্য ব্যাংকের যে ভুলগুলো হবে সেগুলোর জাবেদা দেওয়া হয় না। যেমন আমি তোমাকে 3টা ব্যাংকের ভুলের উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করো। যেমন এগুলোর জাবেদা হবে না, একটু মাথায় রাখবা, এটা হচ্ছে
তিনটি ব্যাংকের ভুলের উদাহরণ দিই। এক নাম্বার ব্যাংকের ভুল হচ্ছে জমাকৃত চেক ব্যাংক কি করেনি, আদায় করেনি। ব্যাংক আদায় আদায় করেনি। জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, আমরা জমা দিয়েছি, ব্যাংক আদায় করেনি। তাহলে ভুলটা কার বলো তো? ভুলটা হচ্ছে ব্যাংকের ভুল। এই যে ব্যাংকের ভুল, তার কি হবে না, জাবেদা হবে না। এর মানে এই লেনদেনটা যদি পরীক্ষা আসে যে জমাকৃত চেক আদায় করেনি 2000 টাকা, 5000 টাকা, তাহলে মনে রাখবা এই লেনদেনটার জাবেদা কি হবে না, মানে জাবেদা হবে না। তুমি যদি জাবেদা করে ফেলো তাহলে তোমার ভুল হবে, এই লেনদেনটা জাবেদা হবে না। আবার আমি যদি আরেকটা কথা বলি, ধরো অন্য হিসাবে মঞ্জুরকৃত সুদ, হ্যাঁ মঞ্জুরকৃত সুদ আরেকজনকে সুদ দিতে গিয়ে ব্যাংক আমাদের হিসাবে ক্রেডিট করেছে। বলতো ব্যাংক ক্রেডিট করেছে মানে আমার হিসাবে টাকা বাড়ছে না কমছে? মনে রাখবা ব্যাংক ক্রেডিট করলে আমার হিসাবে টাকা বাড়ে, আর ব্যাংক যদি ডেবিট করে তাহলে আমার হিসাব থেকে টাকা কি হয়, কমে। ওকে ফাইন, তাহলে ক্রেডিট করেছে। বলতো এখানে ভুলটা কে করেছে? যে অন্য হিসাবে মঞ্জুরকৃত সুদ আরেকজনকে সুদ দিতে গিয়ে ব্যাংক আমার হিসাবে টাকা বাড়াই দিচ্ছে। তাহলে মনে রাখবা এখানে ব্যাংকের ভুল এবং তার কি হবে না, জাবেদা হবে না, কারণ ব্যাংকের ভুলে জাবেদা হয় না, জাবেদা হবে না। এন্ড লাস্ট ওয়ান, একদম সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা, একটু খেয়াল করো যে ইস্যুকৃত চেক ব্যাংকে বা ইস্যুকৃত চেক ব্যাংক পরিশোধ করেনি, এই যে ইস্যুকৃত চেক ব্যাংক পরিশোধ করেনি, আমরা পাওনাদারকে চেক ইস্যু করেছি, ব্যাংক পরিশোধ করেনি, তাহলে ভুলটা কে করলো? ভুলটা ব্যাংক করেছে। তাহলে মনে রাখবা এটারও কি হবে না, জাবেদা হবে না। তাহলে ইস্যুকৃত চেক ব্যাংক পরিশোধ করেনি, তার জাবেদা হবে না। ইস্যুকৃত চেক ব্যাংক পরিশোধ করেনি, তার জাবেদা হবে না। কেন জাবেদা হবে না? কারণ এটা ব্যাংকের ভুল। আমরা বলছি ব্যাংকের ভুলে জাবেদা হয় না। আচ্ছা, এই লেনদেনটা একটু ঘুরিয়ে দিলে তোমরা আসলে অনেকে ভুল করো, যেহেতু ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। একটু যদি খেয়াল করো, ধর আমরা একজনকে চেক ইস্যু করেছি, সেটা ব্যাংকের নিকট উপস্থাপিত হয়নি, আমরা মনে হচ্ছে স্যার এটা তো ব্যাংক ভুল করে নেই, কিন্তু মনে রাখবা এটাও কিন্তু ব্যাংকের ভুল। তাহলে ইস্যুকৃত চেক যাকে ইস্যু করেছে সে হারিয়ে ফেলেছে, কিন্তু আপনি এটা জাবেদা দিতে পারবেন না। ইস্যুকৃত চেক ব্যাংকের নিকট উপস্থাপিত হয়নি, আপনি এটা জাবেদা দিতে পারবেন না। ইস্যুকৃত চেক ব্যাংক পরিশোধ করেনি, আপনি এটা জাবেদা দিতে পারবেন না। তাহলে মাথায় রাখতে হবে, নর্মালি আমরা এই তিনটা লেনদেনটা খুবই মনে রাখবো, যে জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, অন্য হিসেবের মঞ্জুরকৃত সুদ ব্যাংক আমাদেরকে দিয়ে ফেলেছে, ইস্যুকৃত চেক পরিশোধ করেনি অথবা ব্যাংকের কাছে উপস্থাপিত হয়নি। এই ভুলগুলো হচ্ছে ব্যাংকের ভুল এবং এদের কি হয় না, জাবেদা হয় না। মনে থাকবে, এই যে আমি যে আলোচনা করলাম, যে এই জাবেদাগুলো নিয়ে আমরা কথা বলেছি, এই জাবেদাগুলো যদি আমাদের মনে থাকে বা আমরা যদি করতে পারি, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা আমাদের আর ভুল হবে না। তাহলে আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরে 32 ক্লাসে অন্য টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সবাইকে ধন্যবাদ।